এত কথা বলাতেই তমালের যেন বিরক্তির শেষ রইল না। অনিচ্ছা সত্ত্বেও বলে উঠল, হুম, জানি, কিন্তু ভয় কি? আপনি তো আছেন আব্বুর আদরের মেয়ের বড়লোক জামাই। আপনিই দেখে নিয়েন তাদের। কথাটা শুনতেই রুদ্ধ রেগে বলে উঠল, যে ছেলে নিজের মা বাবাকে দেখে রাখতে পারে না তাদের কি বলে জানো? কাপুরুষ বলে। নিজেকে কাপুরুষের খাতায় নাম লিখেও না। কাপুরুষ বলায় তমালেরও রাগ হলো। তবে রুদ্ধর চোখ দেখে সাহস হলো না কিছু বলার। রুদ্ধ জোরে একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করে শুধালো, নিজের বোনের সাথে কিসের সমস্যা তোমার? কিসের রাগ মেয়েটার প্রতি? তমাল এতক্ষণে বুঝলো এই নেতা তার কাছে কেন এসেছে। এবার তমালের মুখে হাসি ফুটলো। কোনো ভনিতা ছাড়াই বলল, যদি সত্যি জানতে চান তাহলে এই যে ও মেয়ের প্রতি আমার ভালোবাসা না থাকলেও কোনো রাগও নেই। সমস্যা তো আপনার আব্বুর সাথে, যার আজ মেয়েটাকে সহ্য করতে হয়। বিপরীতে রুদ্ধ গমগমে স্বর ভেসে এলো, সত্যি বলার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি কি জানো তোমার এই ব্যবহারের জন্য আমার বউ কতটা কষ্ট পায়? আপনার বউকে নিয়ে ভাবার সময় আমার নেই। এখন আমাকে যেতে দিলে ভালো হয়। ছেলেটার মাঝে যেন কোনো অপরাধ বোধ নেই। এই ছেলেকে একদিনে কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। তা ভালোই বুঝলো রুদ্ধ। তবুও বলল, আজ থেকে কাজ করার চেষ্টা করো, আমি সাহায্য করব। আর নিজের বোনের সাথে ভালো ব্যবহার করবে। যদি আর কখনো দেখেছি তোমার জন্য আমার বউর চোখে অশ্রু ঝরেছে, তাহলে সেটা তোমার জন্য খুব একটা সুখকর হবে না। হুমকিতে ভয় ঠিকই পেল। তবে তা মুখে প্রকাশ করলো না তমাল। সুযোগ পেতেই ঠোঁটের কোণে শয়তানি হাসি ঝুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে ভাবলেশীন বলে উঠল, বিনিময়ে আমি কি পাবো? ফ্রিতে সৎ বোনের জন্য এত ভাবা যায় বলো? তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নেতা বাক্যবিহীন একটা টাকার বান্ডিল বের করে দুজনের মাঝ বরাবর রাখল। তীক্ষ্ণতা বজায় রেখে বলল, এখানে মোট 50,000 আছে, যত প্রয়োজন নিয়ে নাও, চাইলে পুরো নিতে পারো, কিছু বলবো না। তমাল ঘুরে এতগুলো টাকা দেখে লোভ সংবরণ করতে ব্যর্থ হলো। তবু অনেক চেষ্টা করে আওড়ালো, আপনার শ্বশুরমশাই জানলে আমার মাথার ওপর থেকে ছাদ কেড়ে নিবে। রুদ্ধর হাসি পেল এবার। কথায় বলে না, যাতে মাতাল হলেও তালে ঠিক। রুদ্ধ আশ্বাস দিয়ে বলল, জানবে না কেউ, নিশ্চিন্তে থাকতে পারো। শুধু মাথায় রেখো তোমার দ্বারা আমার বউয়ের চোখে আর এক বিন্দু অশ্রু ঝরবে, তো আমিও সেদিন ভুলে যাবো যে তুমি আমার বউয়ের বড় ভাই। তমাল সেসব কথা কানে নিল কিনা একমাত্র সেই জানে। বিবেক ভুলে ছোট বোনের স্বামীর দেওয়া টাকা নির্লিপ্ত চিত্তে তুলে নিল। তবে ছেলেটা সেখান থেকে মাত্র 20,000 টাকাই নিল। তাদেরকে রুদ্ধ কিছুটা অবাক হলো বটে। দেখা যায় তো ছেলেটা সম্পূর্ণই নিতে পারত, তাহলে মাত্র এই কয়েকটা টাকাই কেন? প্রশ্ন জাগলেও তা আর করল না। নাসিমের দিকে ফিরে নির্দেশ দিল। গাড়ি থামা। গাড়ি থামতেই তমাল ঝালাম দিয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো। কিছু দূর গিয়ে একটা অটো থামিয়ে তাতে চড়ে গেল। গাড়ি থেকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সব অবলোকন করলো রুদ্ধ। তমাল যেতেই নাসিম এতক্ষণে মুখ খুলল। স্বরে মিশে আছে সূক্ষ্ম রাগ। ওকে এতগুলো টাকা কেন দিলা তুমি? জীবনে এমন ভাই বোধহয় প্রথম দেখলাম যে টাকার বিনিময়ে বোনকে ভালোবাসবে। নাসিম। ভাইয়ের গমগমে স্বর শুনে থেমে গেল নাসিম। রুদ্ধ সিটে শরীরটা এলিয়ে দিয়ে একই স্বরে বলল, এই টাকার চেয়েও তোর ভাবির মুখের হাসি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শোন, এই দমনের উপর নজর রাখিস তো। ওর প্রতিটা আপডেট চাই আমার। এখন গাড়ি ঘোড়া, এখানকার কাজ শেষ। নাসিম প্রশ্নবিহীন গাড়ি ঘুরিয়ে ভাইয়ের নির্দেশ মতো ঢাকার দিকে ছুটল। এক হাতে ড্রাইভ করে অন্য হাতে ফোন বের করে কাউকে কল দিয়ে কিছু বলতে বলতে পথ চলতে শুরু করলো। কিচেনে শাশুড়ি বৌমা মিলে করছে রাতের ডিনারের তোড়জোড়। এই বাড়িতে সব কাজ করে দেওয়ার জন্যই আলাদা আলাদা লোক রাখা আছে। রান্নার জন্য একজন আছেন, তবে বেশিরভাগ সময় নূরজাহান বেগমই রান্না করে থাকেন। অদ্রিজাকেও কোনো কাজ করতে হয় না, শুধু সকাল সন্ধ্যায় এসেই শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করে। যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে মেয়েটা, যাতে কেউ তাকে কোনো কথা শোনানোর সুযোগ না পায়। তবে এ বাড়িতে ফুপি শাশুড়ি ছাড়া আর কারো তেমন কটু কথা শোনেনি। তিনিও এখন কিছুদিনের জন্য নিজের শ্বশুর বাড়িতে গিয়েছে, তাই অদ্রিজা কিছুটা শঙ্কামুক্ত আছে। কাজ করার ফাঁকে অদ্রিজা তখনকার প্রিয়তার বলা কথাগুলো মনে পড়ল। কি মনে করে হঠাৎ শাশুড়ির উদ্দেশ্যে শুধালো, আচ্ছা আম্মু, আপনার ছেলে কি 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 খেতে পছন্দ করে? নূরজাহান বেগম আশ্চর্য হয়ে তাকালেন পুত্রবধূর পানে। মেয়েটা কাজে সাহায্য করতে এলেও সর্বদা চুপচাপ থাকে। কিছু জিজ্ঞেস করলে তবেই জবাব দেয়। আজ প্রথম নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো।
তাও ওনার ছেলের ব্যাপারে, তার মানে মেয়েটা একটু একটু করে সব কিছু মানিয়ে নিতে শিখছে ভেবেই ওনার ভালো লাগলো। হাসি মুখে বলে উঠলেন, আমার ছেলে তো সব কিছুই খায়, বিশেষ করে তার মায়ের হাতের সব রান্না। মন মতো জবাব না পেয়ে অদ্রিজার মনক্ষুণ্ণ হলো। তা বুঝতে পেরে নূরজাহান বেগম পুনরায় বললেন, তবে হ্যাঁ, ছেলেটা আমার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, সাথে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। এবার অদ্রিজার মুখে কিছুটা হাসি ফুটলো। মনে পড়ল আজ আকাশে মেঘ দেখেছিল, বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়া আষাঢ় মাসে তো বৃষ্টি আর বলে কই আসে না। ভেবে মাথা নত করে বলল, তাহলে আমি কি আজ একটু খিচুড়ি রান্না করতে পারি? নূরজাহান বেগম এক বাক্যে মেনে নিলেন। মেয়েটা ওনার ছেলের জন্য আয়োজন করতে চাইছেন, এতে তিনি বাধাই বা দিবেন কেন? মেয়েটার ভয় সম্পর্কে তিনিও অবগত। তিনিও চান ওনার ছেলের সংসার খুব সুন্দর করে এগিয়ে যাক। তিনি খুশি মনেই মেয়েদের সব এগিয়ে দিতে বললেন। নিজ হাতে পুত্রবধূকে শিখিয়ে দিলেন কিভাবে রান্না করতে হয়। অদ্রিজাও সেই মোতাবেক রান্না করতে প্রস্তুত নিল। অদ্রিজার এতদিনে এসে মনে হলো যেন নিজের মায়ের সাথে মিলে রান্না করছে সে। হাসি মজায় খিচুড়ি রান্না শেষ করলো। রোজ শাশুড়ি মা সবার সাথে খেতে বাধ্য করে, তাই ভেবে পুনরায় সম্মতি চেয়ে বলল, আমি কি আজ আপনার ছেলে আসলে তার সাথে খেতে পারি আম্মু? বোকা মেয়ে একটা, নিজের স্বামীর সাথে খাবে তার জন্য পারমিশন চাইছে। তিনি এগিয়ে পুত্রবধূর কপালে একটা স্নেহের পরশ এঁকে দিলেন। থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বললেন, ও তোমার স্বামী, আর স্বামীর সাথে কিছু করার হলে আমার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। যা ভালো লাগে করো, আমি তো শুধু চাই তোমরা দুজন সুখী হও। অদ্রিজার কান্না পেল। শাশুড়ি মায়ের আদর পেয়ে কতদিন হলো এমন করে কেউ তাকে একটু আদর করে দেয় না। বাবার কথা এখন খুব করে মনে পড়ল। পুনরায় মাথা নিচু করে নিল যাতে সম্মুখে মানুষটা তার ভেজা আখিদয় না দেখে ফেলে। তখনই কিচেনে হুড়মুড় করে প্রবেশ করলো মায়া। এই সেই ভাবির হাত পাকড়াও করে বলে উঠল, ভাবি চলো, আমরা লুডো খেলবো, তুমিও খেলবে আমাদের সাথে। মেয়েটা চোখ লুকাতে চাইলেও নূরজাহান বেগম পুত্রবধূর অবস্থা ঠিকই বুঝেছিলেন। মেয়ে আশায় তিনি স্বস্তি পেয়ে মেয়েকে বললেন, হ্যাঁ, নিয়ে যত ভাবিকে, অনেক কাজ করেছে, এখন তোদের সাথে কিছু সময় আড্ডা দিক। শাশুড়ি মা সম্মতি দেওয়ায় অদ্রিজা আর বারণ করলো না। রায়া ভাবিকে বগল দাবা করে নিয়ে কিচেন থেকে বের হলো। হলরুম পর্যন্ত আসতেই রোনাকে সম্মুখীন হতে হলো। মাত্রই অফিস থেকে ফিরল বোধহয়। আজ একটু তাড়াতাড়ি এসে পড়েছে মনে হচ্ছে। একই বাড়িতে থাকলেও এদের খুব একটা দেখা হয় না, কারণ দুজনেই দুজনকে এড়িয়ে চলে। ছেলেটাকে দেখলেই অদ্রিজার কেমন অস্বস্তি হয়। সে রায়ার দিকে কিছুটা চেপে দাঁড়ালো। রোনাকও আগে রায়াদের যাওয়ার পথ করে দিল। তবে ছোট্ট রায়া এসবের কিছুই না বুঝে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া, তুমি লুডো খেলবে আমাদের সাথে? খেলতে চাইলে দ্রুত ফ্রেশ হয়ে আসো। রোনাক আর চোখে তাকালো ভাবির পানে। বিয়ের পরে দুই একবার যা মুখোমুখি হয়েছে, কিন্তু কখনো কথা বলেনি। তার নিজের মাঝেও কেমন অস্বস্তি হয়। রোনাক গলার টাইটা কিছুটা ঢিলে করে বোনের উদ্দেশ্যে ছোট করে বলল, না, তোরাই খেল, আমি কিছুটা ক্লান্ত, বিশ্রাম প্রয়োজন। কথাটা শুনে অদ্রিজা যেন হাত ছেড়ে বাঁচলো। রায়াও আর না ঘেটে ভাবিকে নিয়ে ভাইয়ের রুমেই এলো। সেখানে আগে থেকে ঈশানী আর তার ভাই দিহান দাঁড়িয়ে। তাদের বিছানায় একটা লুডো বিছিয়ে রাখা। হয়তো সব কয়জন পরিকল্পনা করেই এখানে এসেছে। দিহান আগে এগিয়ে এসে বলল, আমি কিন্তু ভাবির দলে, তোরা দুই বোন আর আমরা ভাবি দেবর, ঠিক আছি না? রায়া জবাব দিল, ঠিক আছে, কিন্তু যারা হারবে তারা বিপরীত পক্ষকে ট্রিট দিবে, ওকে? সবাই সমস্বরে বলে উঠল। ওকে। চারজন খুশি মনে বসে পড়ল লুডো খেলতে। মায়ান হিয়ান যাওয়ার পর সুযোগ পেলেই এই চারজন মিলে আড্ডা দিতে ভুলে না। দিহান ঈশানীর ছোট, সেই হিসেবে অদ্রিজারও ছোট। সবাই ফার্স্ট ইয়ারে উঠেছে, তাই দিহানের সাথে মিশতে অদ্রিজার খুব একটা খারাপ লাগেনি। দিহানও বেশ অনেকটা মজার মানুষ, তাই এদের সাথে রোজ কিছু মুহূর্ত কেটে যায় হাসি আনন্দে। না হলে বাড়ির আর কাউকে দিনের মাঝে খুঁজেও পাওয়া যায় না। দুপক্ষের মাঝে খেলা চলল টান টান। একটা খেলা শেষ করতেই সময় পেরোলো 1.5 ঘন্টার মতো। কিন্তু শেষ চালে এসে দিহানের আগে ঈশানীর ছক্কা পড়াতে জিতে গেল রায়া। আর ঈশানী
দুই বোন হৈ হৈ করে উঠল। দিহানের মুখটা কাদো কাদো হয়ে উঠল। তা দেখে অদ্রিজাও হেসে ফেলল। দুই বোনের ট্রিটের বায়না করতেই দিহান মুখ লটকে বলল, বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা নেই, আম্মুও তো এখানে নেই, কি করে ট্রিট দেব? ঈশানী কথা কেড়ে নিয়ে বলল, তোকে হাত খরচের টাকা শুধু আম্মু নয়, মামা আর বড় ভাইয়াও দেয়, তাই বাহানা কম কর। আর তোর তলে তো ভাবিও আছে, ভাবিকে বল ট্রিট দিতে। দিহান ভাবির উদ্দেশ্যে কিছু বলার পূর্বেই অদ্রিজা মিষ্টি হেসে বলল, ঠিক আছে, আমি তোমাদের ট্রিট দেব কাল বিকেলে, ঠিক আছে? সবাই পুনরায় হৈ হৈ করে উঠল। রাত এখন 10টা ছুঁই ছুঁই। নিচে থেকে ডাক এলো ডিনারের জন্য। রায়া লুডু গুছিয়ে ভাবির উদ্দেশ্যে বলল, ভাবি চলো, তুমিও খাবে। খাওয়ার কথা বলাতেই পুনরায় লোকটার কথা স্মরণে এলো। কিছুটা লাজুক হেসে মাথা নিচু করে নিয়ে ননদের উদ্দেশ্যে বলল, তোমরা যাও, খেয়ে নাও, আজ তোমার ভাইয়া আসলে একসাথে খাবো। রায়া বুঝতে পেরে মুচকি হেসে অন্য দুই ভাই বোন নিয়ে ভাবিকে একা রেখেই বেরিয়ে এলো। সবাই যেতেই অদ্রিজা বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে পড়ার টেবিলে বসলো। কিন্তু পড়াতে আজ আর মন বসলো না। মন যেন আজ অপেক্ষার বাসা বেঁধেছে। অদ্রিজা সময় কাটাতে ওই রাতেই বাবাকে কল করে কত সময় কথা বলল, রুমময় পায়চারি করলো। আরও ঘন্টা পেরোলো, তবে লোকটার কোনো দেখা মিলল না। অদ্রিজার এবার যেন রাগ হতে শুরু করলো। লোকটা এত রাত পর্যন্ত কই থাকে? কি এমন কাজ যে বাড়ি আসার কথা ভুলে যায়? বিরক্তিতে ফোনটা কোথাও একটা ছুঁড়ে মারলো। পুনরায় পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসলো। অপেক্ষা করতে শুরু করলো। কিন্তু এইসবের মাঝে মেয়েটা বুঝতেই পারলো না, আকাশ জুড়ে মেঘের ঘনঘাটা শুরু হয়েছে। প্রবল ধারায় বর্ষণ ধারা আসছে ধেয়ে। হয়তো বৃষ্টি ধারার সাথে ঝড় এসেও সব উড়িয়ে নিয়ে যাবে। পিচ ঢালা রাস্তার উপর দিয়ে সাই সাই বেগে ছুটে চলেছে গাড়িটা। রাত হওয়াতে আর আকাশে মেঘ জমায় গাড়ির আনাগোনা কম রাস্তায়। ভেবেছিল হাসনাবাদ থেকে সোজা বাড়ি চলে আসবে, কিন্তু হঠাৎ মাঝপথ পর্যন্ত আসতেই ফোন এলো। জানতে পারলো দলের লোকজনেরা বিপরীত পক্ষের সাথে ঝামেলা করেছে। একজন আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। পুলিশ এ নিয়ে ঝামেলা করছে। এতেই বাড়ি আসার ইচ্ছে পায়ে মারিয়ে ছুটে গিয়েছিল হাসপাতালে। সেখানে কাজ শেষ করে ছুটতে হয়েছিল থানায়। সেখানে কেটেছে আরও অনেকটা সময়। পুনরায় আবার সেই ছেলেটাকে দেখতে হাসপাতালে ছুটেছিল। ভালো আছে বিধায় এখনই বাড়ির পথে রওনা হলো। কিন্তু এইসব করতে করতে এত রাত হয়ে যাবে বুঝতে পারিনি। আকাশে মেঘ জমেছে প্রচুর, ফলে প্রকৃতি যেন গাঢ় অমানিসার রূপ ধারণ করেছে। পথ চলাও দুষ্কর। তার মাঝেই আবার বাতাসও বইতে শুরু করলো। এই সময় সাধারণত ঝড় খুব একটা হয় না, তবে আবহাওয়ার তারতম্যকে বলতে পারে। আস্তে ধীরে বাতাস বইতে শুরু করতেই বাড়ির উদ্দেশ্যে আরও জোরে গাড়ি ছুটালো। বাড়ির কাছাকাছি আসতেই আরও জোরে বাতাস বইতে শুরু করলো। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে আরম্ভ হলো। গাড়ি থেকে বাইরে পা রাখতেই তাদের বাড়িটা সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল। হয়তো বিদ্যুৎ চলে গেছে, কিন্তু আইপিএস এখনও জ্বলছে না কেন? ফোনটা বের করে দেখলো রাত 11:30টার কাছাকাছি। কোথাও মেয়েটা জেগে নেই তো? কথাটা স্মরণ হতেই ছুট লাগালো বাড়ির পথে। বাড়ির সদর দরজা পর্যন্ত আসতেই কানে প্রবেশ করলো এক মেয়েলি চিৎকার। আম্মু! রুদ্ধর পা এক মুহূর্তের জন্য থমকে গেল। বুকের ভেতর ভয় জেঁকে ধরল। সময় নষ্ট না করে আবারও দৌড় লাগালো ওপরের দিকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিজের মায়ের সম্মুখীন হলো। হয়তো তিনিও চিৎকারের শব্দ শুনে ছুটে এসেছেন। মাকে দেখতেই রুদ্ধ উৎকণ্ঠিত গলায় শুধালো, আইপিএস চলছে না কেন? হয়তো কোনো সমস্যা হয়েছে, মেয়েটা এরকম চিৎকার করলো কেন? মায়ের অসহায় আর দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠ শুনে রুদ্ধ রুমের দিকে এগিয়ে যেতে যেতে মায়ের উদ্দেশ্যে বলল, চিন্তা করো না মা, তুমি যাও, আমি দেখছি। অপেক্ষা করতে করতে চোখ লেগে এসেছিল। তার মাঝেই হঠাৎ অনুভব করলো প্রবল বাতাসের ঝাড়। মাথা তুলে বসে তাকাতেই বুঝলো ঝড়ো হাওয়া ছেড়েছে। এই অসময়ে ঝড় কেন? ঝড় হচ্ছে ভাবতেই যেন মনে দুরু দুরু ভয় শুরু হলো। ব্যালকনির দরজা খোলা, এজন্যই বোধহয় বেশি বাতাস আসছে। ঘর আলোকিত আছে বিধায় অদ্রিজা উঠে দরজার দিকে এগিয়ে গেল। দরজা পর্যন্ত আসতেই দেখলো বারান্দায় কিছু পোশাক টানিয়ে রাখা। জোরে বৃষ্টি হলেই পোশাকগুলো ভিজে যাবে, তাই পা বাড়ালো সেদিকে যাওয়ার জন্য। এসে একটা পোশাকে হাত রাখতেই সব আধারে ঘিরে ধরলো। এই ঝড়ো হওয়ার মাঝেই এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়াই যথেষ্ট ছিল মেয়েটার ভয় বাড়িয়ে দেওয়ার জন্য।
তখনই মেয়েটার চোখ পড়ল বাইরে। অন্ধকার ছাড়া কিছুই চোখে ধরা দিল না। বাতাস যেন ধীরে ধীরে সব উড়িয়ে নিতে শুরু করলো। অদ্রিজার মনে হলো তার মা এই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে। মায়ের কালো ছায়া তার দিকে ধেয়ে আসছে। অদ্রিজার শরীর ভেঙে এলো, হাত পা সহ শরীর কাঁপতে আরম্ভ করলো। মনে হলো তার মা তার অসহায়ত্ব দেখে খিলখিল করে হাসছে। সেখানে অদ্রিজার পা জমে গেল। চোখের সামনে যেন 15 বছর আগে সেই ভয়াবহ রাত ভেসে উঠল। ওই তো তার মা শ্বাসকষ্টে ফ্লোরে পড়ে আছে, ওঠার চেষ্টা করছে কিন্তু কিছুতেই সফল হলো না। অন্ধকার ঘরে বাচ্চা মেয়েটা একটা মোমবাতি জ্বালিয়ে রেখে এসে তার মাকে ধরে কান্না করলো। ছুটে গেল দরজার পানে কারোর সাহায্য পাবার আশায়, কিন্তু ঝড়ের মাঝে কাউকে দেখতেই পেল না। পুনরায় ছুটে এসে মায়ের শিওরে বসে ডাকতে লাগলো। একা হাতে মায়ের শরীর টেনে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। ততক্ষণে মায়ের জোরে জোরে নেওয়া শ্বাস প্রশ্বাসের শব্দও থেমে গেল। মায়ের রক্তলাল আঁখি দুটি যেন তার পানে তাকিয়ে রইল। মাকে ইচ্ছে মতো ঠেলে জাগাতে চাইল, কিন্তু মা আর উঠেই বসলো না। মায়ের সেই রক্তিম আঁখি দুটো যেন এখনো তার পানে তাকিয়ে। অদ্রিজা সহ্য করতে না পেরে আম্মু বলে চিৎকার করে উঠল। অন্ধকার রাতে সেই চিৎকার যেন ভয়াবহ শোনালো তার নিকটই। অন্ধকারের মাঝে পায়ের গতি বাড়ল রুমে আসার জন্য। ভালো করে দেখতে না পাওয়ার কারণে দরজার নিকটে এসে জোরে ধাক্কা খেলো। ব্যথায় আর আতঙ্কে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। ব্যথাকে পাত্তা না দিয়েই হাতের সাহায্যে খুঁজে কোনো রকমে রুমে আসতে সক্ষম হলেও রুমও অন্ধকার বিধায় দিশা হারিয়ে কী করবে বুঝতে পারল না। ফোনটা কোথায় ফেলেছিল মনে করতে ব্যর্থ হয়ে রুম থেকে বেরোনোর জন্য দৌড় লাগালো। একা একা কী সব বিড়বিড় করতে শুরু করলো। খুব করে এই অন্ধকারের হাত থেকে বাঁচতে চাইলো। দরজা পর্যন্ত আসতেই কারোর শক্তপোক্ত বুকে ধাক্কা খেলো। কে এসেছে বুঝতে না পারলেও অদ্রিজা দু হাতে তাকে ঝাপটে ধরলো। একা একা বলে উঠল, আম্মু, আম্মু এসেছে আমায় নিয়ে যেতে। আমাকেও নিয়ে যাবে ওই অন্ধকারে, ছাড়াবে না আমায়। আমি সেদিন আম্মুকে বাঁচাতে পারিনি, আম্মু আমাকে বাঁচতে দিবে না। কি ভয়ঙ্কর দেখতে আম্মুকে, আমাকে নিয়ে যেতে এসেছে। আম্মুকে আসতে বারণ করো কেউ, আমি মায়ের সাথে যেতে চাই না, আমি যেতে চাই না। এই অদ্রিজা কিসব বলছেন আপনি? এখানে কেউ নেই, দেখুন আমি আপনার রুদ্ধ সাহেব, চিনতে পারছেন? আর কেউ নেই, দেখুন, শান্ত হন প্লিজ। কথাগুলো মেয়েটার উপর কোনো প্রভাব ফেলল না। মেয়েটার শরীরে অসহ্যকর কাঁপন রুদ্ধকেও ভয় পাইয়ে দিতে বাধ্য করলো। মেয়েটা তখনও কিছু বকে যাচ্ছে। রুদ্ধ সহ্য করতে না পেরে শক্ত করে মেয়েটাকে ঝাপটে ধরলো। তারও যেন গলা কেঁপে উঠল, তবুও চিৎকার করে বলল, অদ্রিজা শান্ত হন, দেখুন আমি রুদ্ধ, আর কেউ নেই, শুনতে পাচ্ছেন আপনি? হে মেয়ে, একবার চোখ মেলে দেখুন। বলে মেয়েটাকে বুক থেকে তুলে ঝাঁকালো। ততক্ষণে রুমের সম্মুখে বাড়ির প্রত্যেকে এসে পড়েছে। ফোনের আলোতে আলোকিত হয়েছে অনেকটা। ঝাঁকি খেয়ে অদ্রিজা পিটপিট করে তাকালো। আলোর মাঝে স্বামীর আদল ভেসে উঠল। সামনে রুদ্ধকে দেখেও যেন চিনতে কষ্ট হলো। স্বামী এসেছে বুঝতে পেরে আরো জোরে কেঁদে বলে উঠল, আমাকে বাঁচান রুদ্ধ, আম্মুকে বারণ করুন এখানে আসতে, আমায় নিয়ে যেতে দেবেন না প্লিজ। বলতে বলতে রুদ্ধর বুকে ঢলে পড়ল। শক্তপোক্ত পুরুষটার বুকে যেন ক্ষতবিক্ষত হলো। মেয়েটাকে পুনরায় বুকে শক্ত হাতে আগলে নিয়ে অসহায় স্বরে আওড়ালো, একবার শান্ত হলো কিটা আমার, আমি তোমার কিছু হতে দেব না। কেউ নেই এখানে, বিশ্বাস করো, তোমাকে রক্ষা করতে ছাড়া এখানে আর কেউ নেই পাখি, কেউ নেই। হয়তো অদ্রিজার মন বুঝতেই সক্ষম হলো যে সে সবচেয়ে সুরক্ষিত জায়গায় আছে। মেয়েটা পুরোপুরি শান্ত হয়ে এলো, কিন্তু শরীরের কম্পন তখনও প্রবাহমান। মেয়েটাকে কিছুটা শান্ত হতে দেখে রুদ্ধ সেভাবে দাঁড়িয়ে রইল। ভাবির অবস্থা দেখে দরজার নিকটে দাঁড়িয়ে থাকা ছোট্ট রায়া মুখে হাত চেপে কেঁদে ফেলল। ঈশানী আর নূরজাহান বেগমেরও চোখ ঝাপসা হয়ে উঠল। এই মেয়েটা সন্ধ্যার দিকেও ঠিক ছিল, আর এইটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মেয়েটা সামান্য অন্ধকারে এতটা প্যানিক করবে, এটা যেন এবারের কারো ধারণাতেই ছিল না। নূরজাহান বেগম এগিয়ে গিয়ে দাঁড়ালেন বৌমার শিয়রে। টলটলে চোখ নিয়ে হাত বুলিয়ে দিলেন মেয়েটার মাথায়। রুদ্ধ ছোট করে মায়ের উদ্দেশ্যে বলল, ঘরে কিছু মোমবাতি জ্বালিয়ে রেখে তোমরা যাও মা, সবাইকে যেতে বলো। রুদ্ধর কথা শুনে সবাই একে একে চলে গেল। এই রাতে আর এখানে ভিড় জমাতে চাইল না। নূরজাহান বেগমও ছেলের কথা মতো অনেকগুলো মোমবাতি জ্বালিয়ে রুমটাকে আলোকিত করে রেখে চলে গেলেন। সবাই যেতেই রুদ্ধ মেয়েটাকে কোলে নিয়ে সোফায় গিয়ে বসে পড়ল।
মেয়েটা এমনভাবে বুকে লেপ্টে রইল যেন বুকের ভেতরে ঢুকে যেতে চাইছে। রুদ্ধ মেয়েটার চুলের ওপর থুতনি ঠেকিয়ে বসে রইল নিশ্চুপ। সে তো খুব করে চেয়েছিল মেয়েটা তার বুক জুড়ে জায়গা দখল করে নিক। তাহলে আজ যখন মেয়েটা তার বুকে আছে, তাহলে কেন তার এত অশান্ত লাগছে? মনে হচ্ছে ঝড় বাহিরে নয়, তার মনের ভেতরেই বয়ে চলেছে, যার ঝাপটা তার মতো শক্ত মানুষটার পক্ষেও মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। এ কেমন উচ্চাটন মন জুড়ে। মেয়েটার এই অসহায়ত্ব কিছুতেই মেনে নিতে পারছে না। অনেকটা সময় পেরোতেই যখন মেয়েটার শরীরে কাঁপন আর অনুভব করতে পারল না, তখন মুখ উঁচিয়ে ছোট্ট করে ডেকে উঠল, অদ্রিজা, আপনি রাতে খেয়েছেন? ঠিক আছেন তো আপনি? কথা বলুন। অদ্রিজা থেকে কোনো জবাব না পেয়ে রুদ্ধ ভ্রু কুঁচকাল। মেয়েটার মাথাটা বুক থেকে তুলে তাকাতেই বুঝতে সক্ষম হলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রুদ্ধ কিছুটা স্বস্তি পেল, অন্তত মেয়েটা এখন তার ভয় থেকে দূরে থাকতে পারবে। রুদ্ধ ঝুঁকে মেয়েটার চুলের মাঝে ঠোঁট দাবিয়ে দিল, তারপর কপালে একটা উষ্ণ স্পর্শ এঁকে দিল অধিকার নিয়ে। পরক্ষণে মেয়েটাকে কোলে নিয়েই উঠে দাঁড়ালো, এগিয়ে গেল বিছানার দিকে। সমস্ত দূরত্বকে পাশে রেখে মেয়েটাকে বুকে নিয়ে বিছানাতে নিজের স্থান দিল। না তো কিছু খাওয়ার ইচ্ছে পোষণ করলো, আর না তো গোসল করার চেষ্টা করলো। সেই পোশাকেই সেভাবেই মেয়েটাকে নিয়ে রাতের প্রহর গুনতে শুরু করলো। ফলে জানতেই পারলো না মেয়েটা আজ কতটা ভালোবেসে নিজের হাতে তার জন্য তার প্রিয় খাবার তৈরি করেছিল। অধীর অপেক্ষায় ছিল তার ফিরে আসার। অদ্রিজাও সব ভুলে স্বামীর বক্ষ মাঝারেই নিদ্রা গেল। দুঃস্বপ্ন থেকে ত্রাণ পেতে স্বামীর বক্ষকেই নিজে সুরক্ষিত বিছানা করে নিল। রাতের তীব্র ঝড় আর বর্ষণের ফলে পরিবেশ এখন শান্ত। হয়তো রাতের শীতলতা পেয়ে সবাই শান্তির নিদ্রা দিয়েছে। আকাশ এখন পরিষ্কার, ফলে সূর্য কিরণের ফোয়ারাও ভরে উঠেছে ধরা। বাতাসের সাথে যেন ভেজা সোদা গন্ধ ভেসে বেড়াচ্ছে। সকালটা একেবারেই শান্ত। বাড়ির অন্দরেও যেন কোনো টুকটাক আওয়াজ ভেসে আসছে না। অদ্রিজা পিটপিট করে চোখ মেলল। রাতে তো ঘুম ভালোই হয়েছে, তাহলে মাথাটা এত ভার ভার লাগছে কেন? আর বিছানা তো বেশ নরম, তাহলে তার কাছে কেন মনে হচ্ছে যে সে শক্ত কিছুর উপর শুয়ে আছে? গায়ের উপর দেওয়া কমফোর্টার সরিয়ে হালকা মাথা উঁচু করতেই সম্মুখে কারো শক্তপোক্ত বক্ষপিঞ্জর দেখে চমকে উঠল। তড়িৎ চোখ তুলে তাকাতেই নিজস্ব পুরুষটার ঘুমন্ত মুখখানা চোখের সামনে ধরা দিল। ওই ঘুমন্ত মুখ দেখেই ভয় অস্বস্তি সব দূরে পালালো। তার মানে সে লোকটার বুকের ওপর ঘুমিয়েছিল, কিন্তু কিভাবে? সে তো রান্না করে লোকটার জন্য অপেক্ষা করছিল। কখন এসেছিল লোকটা? মস্তিষ্কে কিছুটা চাপ প্রয়োগ করতেই রাতের ঘটনা স্মরণে এলো। মনে পড়ল নিজের ভয় আর আতঙ্কের কথা। সে অন্ধকার থেকে ভয় পেয়ে ছুটে এসেছিল, তারপর কাউকে জড়িয়ে ধরেছিল। তার মানে এই লোকটাকেই ধরেছিল। পুরোপুরি স্মরণে না আসায় এক্স্যাক্টলি কি হয়েছিল তা মনে করতে পারল না। তবে এখন নিজেকে এভাবে আবিষ্কার করে কিছুটা লজ্জা পেল। বিয়ের এত দিনে এই প্রথম এতটা কাছাকাছি তারা। লজ্জা পাওয়াই হয়তো স্বাভাবিক। সে দ্রুত সেখান থেকেই সরে যেতে চাইল, কিন্তু সক্ষম হলো না। তার পূর্বেই চোখ মেলে তাকালো রুদ্ধ। কতক্ষণ হয়েছে সে দু চোখের পাতা এক করেছিল। সে জবাব না পেলেও অদ্রিজা যেন জবাব পেয়ে গেল। প্রশ্ন না জাগতেই লোকটার চোখ দুটো রক্তিম লাল। তাহলে কি রাতে ঘুমায়নি লোকটা? রুদ্ধ তাকানোতেই অদ্রিজা আরও কিছুটা লজ্জিত হলো। রাতের কথা ভেবে আর এখন এত কাছাকাছি থাকায় কি ভাবছে লোকটা কে জানে। পুনরায় সরতে চাইল, তবে এবার স্বয়ং রুদ্ধ বাধা প্রদান করলো। মেয়েটার কপালের কিছু অংশ লালিমায় ছেয়ে আছে। তা চক্ষু গোচর হতেই মেয়েটার চুলের মাঝে হাত গলিয়ে মুখটা আরও নিকটে নিয়ে এলো। ক্ষত স্থানে চোখ রেখে বিচলিত কণ্ঠে শুধালো, আপনার কপালে কি হয়েছে? রাতে আঘাত পেয়েছিলেন বুঝি? যন্ত্রণা হচ্ছে কপালে? অদ্রিজার এখন কোনো যন্ত্রণা অনুভব হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এই আঘাত দেখে রুদ্ধর খুব যন্ত্রণা হচ্ছে। এত কাছাকাছি থাকায় কণ্ঠ রোধ হয়ে এলেও কষ্টে বলার চেষ্টা করলো, তেমন কিছু হয়নি, ঠিক আছি। রুদ্ধ সম্পূর্ণ কথা শোনার পূর্বেই মেয়েটাকে বুক থেকে সরিয়ে নিচে শুয়ে দিয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো। অদ্রিজাকে অবাক হওয়ারও সময় না দিয়ে গজে স্যাভলন মাখিয়ে মেয়েটার কপালে ঠেসে ধরল। মেয়েটার যদি ব্যথা লাগে কিংবা জ্বলে ওঠে, তাই নিচু হয়ে ফু দিতে শুরু করলো। রুদ্ধের এত অস্থিরতা দেখে অদ্রিজা কথা বলতেই ভুলে গেল।
সামান্য এতেই লোকটা এত অস্থির হচ্ছে কেন? তাহলে তার কাল রাতের অবস্থা দেখে লোকটা ঠিক কেমন অনুভূতি হয়েছিল? রুদ্ধ নিজের কাজ শেষ করে শান্ত স্বরে শুধালো, আপনি এখন ঠিক আছেন? খারাপ লাগছে না তো একটু? ভয় পাচ্ছেন এখনো? অদ্রিজা মাথা নেড়ে বোঝালো, মুখে উচ্চারণ করলো, আমি ঠিক আছি, আপনি শান্ত হন প্লিজ। শান্ত এই মেয়েটা কি জানে যে রাত থেকে তার ওপর দিয়ে কি বয়ে যাচ্ছে? বুকের ভেতর প্রবাহমান ঝড়টাকে সে কিভাবে সামলিয়েছে জানে না, আর জানতেও চাইলো না। মেয়েটা ঠিক আছে শুনে বক্সটা নিয়ে সরে পড়ল, ছোট্ট করে নির্দেশনা দিল, তাহলে এখন উঠেও ফ্রেশ হয়ে নিন। রাতে নিশ্চয়ই কিছু খাননি? আমি মাকে বলে খাবার পাঠিয়ে দিচ্ছে। খাওয়ার কথা উঠতেই অদ্রিজার মনে পড়ল কাল কত শখ করে লোকটার জন্য সে খিচুড়ি রান্না করেছিল, একসাথে খাবে বলে অপেক্ষা করছিল। নিশ্চয়ই লোকটাও কিছু খায়নি। ভাবতেই মন খারাপ হয়ে গেল। বিছানা ছেড়ে নেমে বলল, এত ব্যতিব্যস্ত হবেন না, ক্ষুধা লাগেনি এখনো, আমি নিচে গিয়ে খেয়ে নিব। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিন, আমি ওয়ার্কআউট করতে যাচ্ছি। বলেই রুদ্ধ বেরিয়ে গেল। অদ্রিজা সেদিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে নিজেও পোশাক নিয়ে ঢুকে পড়ল ওয়াশরুমে। অদ্রিজা গোসল সেরে এসে চুল শুকিয়ে তারপর নিচে নামলো। লোকটা এখনও রুমে আসেনি। সে নিচে নামতেই দেখলো রায়া আর রোনাক দুই ভাই বোন বসে আছে হল রুমে, চা খাচ্ছে দুজন। অদ্রিজা আসতে না আসতেই ভাবিকে দেখতে পেয়ে রায়া ছুটে এসে জড়িয়ে ধরলো। উৎকণ্ঠিত হয়ে বলে উঠল, তুমি ঠিক আছো ভাবি? জানো, আমি বোধহয় জীবনে প্রথম ভয় পেলাম, তাও তোমার ভয় দেখে। তুমি অন্ধকারে এত ভয় পাও তা তো জানতামই না। এখন ভালো লাগছে তো তোমার? মেয়েটা কি ভাইয়ের স্বভাব পেয়েছে, নাকি যে একটুতেই এত অস্থির হয়ে পড়েছে, নাকি তাকে বেশি ভালোবেসে ফেলেছে মেয়েটা? অদ্রিজা খুশি হয়ে মেয়েটার পিঠে হাত বুলিয়ে দিয়ে নরম স্বরে আওড়ালো, ঠিক আছি আমি মেঘ, এত চিন্তা করো না। স্বস্তি পেয়ে রায়া ছেড়ে দিল তার ভাবিকে। ভাবির হাত ধরে টেনে নিয়েই বসলো সোফায়। রোনাক সামনে থাকায় কিছুটা অস্বস্তি এসে ঘিরে ধরল অদ্রিজাকে। যদিও রোনাক নির্লিপ্ত মুখে বসে চা পান করছে। আচ্ছা, কাল রাতে কি সবাই তার ভয় দেখেছিল? ভাবতেই যেন লজ্জা লাগলো। সবাই তার মজা উড়াবে না তো, যে এত বড় একটা মেয়ে অন্ধকারে এভাবে ভয় পায়? রৌনাকের সামনে তার বসে থাকার শক্তি হলো না। উঠে কিচেনের দিকে যেতে যেতে রায়ার উদ্দেশ্যে বলে গেল, তোমরা বসে চা শেষ করো, আমি একটু আম্মুর কাছ থেকে আসছি। কিচেনে প্রবেশ করতেই শাশুড়ি মায়ের সম্মুখীন হলো। নূরজাহান চপিং বোর্ডে কিছু কাটছে। অদ্রিজা হেঁটে গিয়ে ওনার গা ঘেঁষে দাঁড়ালো। নূরজাহান বেগম পুত্রবধূকে নিকটস্থ দেখেই হাতের কাজ স্থগিত রেখে মেয়েটাকে আগে বুকে টেনে নিলেন। বিচলিত হয়ে শুধালেন, আরু মা, ঠিক আছো তুমি? এখন কোনো কষ্ট হচ্ছে না তো?